9 ঘন্টা পেরিয়ে গেছে, ভবানী ভবনে এখনো রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। সকাল 9:54 তিনি ভবানী ভবনে পৌঁছন এবং ইতিমধ্যে 9 ঘন্টা অতিক্রান্ত, এখনো তিনি ভবানী ভবনে রয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে শালবনী জমি দুর্নীতি মামলা, যে মামলায় আজকে তিনি ভবানী ভবনে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তাকে সকাল থেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব। সিআইডির তলবে আজকে হাজিরা দিয়েছেন সুমিত রায়। তদন্তে সহযোগিতার শর্তে সুপ্রিম কোর্টের রক্ষা কবচের পর আজকে সিআইডির কাছে পৌঁছন সুমিত রায়। শালবনী জমি দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ কে আজ সকাল থেকে চলছে জিজ্ঞাসাবাদ। সকাল 9:54 তিনি ভবানী ভবনে পৌঁছন। এর আগে গতকাল সুমিত রায় নিউ আলিপুরের বাড়ি থেকে নোটিশ দিয়ে আসে সিআইডি। আপনার ফোনে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তালা ভাঙতে যাচ্ছে, হ্যাঁ দুর্নীতির সঙ্গে যুক্ত। এতদিন কোথায় ছিলেন? সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, সকাল 10টার ঠিক আগে আজকে ভবানী ভবনে পৌঁছন সুমিত রায় এবং তারপর ইতিমধ্যে 9 ঘন্টা এখনো পর্যন্ত অতিক্রান্ত। কি খবর পাচ্ছ? জিজ্ঞাসাবাদ কি এখনো চলছে এবং সেক্ষেত্রে শালবনী জমি দুর্নীতি মামলায় আজকে কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সুমিত রায়কে? দেখো, যে বিষয়ে জানতে পারছি যে এখনও সুমিত রায় তিনি ভবানী ভবনে সিআইডি যে দপ্তর সেই দপ্তরেই রয়েছেন। তবে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের সময় সেই জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেছে, কিন্তু সুমিত রায় এখনও ভবানী ভবন থেকে বেরোননি। তা আমরা দেখেছি কিছুক্ষণ আগে সুমিত রায় যে গাড়িতে করে এসেছিলেন সেই গাড়ি ভবানী ভবনে এসে পৌঁছায় এবং তার পরবর্তীকালে ভবানী ভবনের যে পিছন দিকে যে গেট রয়েছে আরও একটি, সেই গেটে তার গাড়ি প্রথমে গিয়ে দাঁড়ায় এবং তারপর কিছুটা সময় পরে সেই গাড়ি ভবানী ভবন ছেড়ে বেরিয়ে চলে যায়। কিন্তু সুমিত রায় এখনও পর্যন্ত ভবানী ভবনেই রয়েছেন, ভবানী ভবন থেকে বেরোয়নি। শালবনীতে এই যে জমি দুর্নীতির যে মামলা, সেই মামলায় সুমিত রায়কে একাধিক বিষয় জানতে চাওয়া হয়েছে। তার মধ্যে মূলত হচ্ছে এই যে আর্থিক লেনদেন সম্পর্কিত যে বিষয়, যেটা হচ্ছে যে একেবারে সরকারি জমিকে জাল নথি তৈরি করে সেই জমি প্লটে প্লটে বিক্রি করার যে অভিযোগ, এবং সেইটাই হচ্ছে সুজয় হাজরা, তৃণমূলের প্রাক্তন বিধায়ক মেদিনীপুরে, তাকে গ্রেপ্তার। তার কাছ থেকে পাওয়া তথ্য, তার অ্যাকাউন্ট খতিয়ে দেখার পরবর্তীকালে উঠে আসে যে সুমিত রায়ের সঙ্গে এই সুজয় হাজরার একটা কোটি টাকার লেনদেন হয়েছিল এবং সেটা হচ্ছে এই জমি দুর্নীতির টাকা বলেই কিন্তু পুলিশ দাবি করে। সুমিত রায়ের খোঁজে তারা বিভিন্ন জায়গায় শুরু করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার খোঁজে একেবারে সার্চ অভিযান পর্যন্ত চালায় পুলিশ এবং তারপরে সেই মামলা তদন্তভার সিআইডি গ্রহণ করে। মামলার জল একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত করায়। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে সুমিত রায়কে তদন্তকারীদেরকে সহযোগিতা করতে হবে এবং একটা সাময়িক স্বস্তি পেয়েছে পরবর্তী যে শুনানির দিন, সেই দিন পর্যন্ত। এখন এই বিষয়ে আমরা দেখলাম সুমিত রায়ের খোঁজ যখন পুলিশ বিভিন্ন জায়গায় করতে থাকে, কোনো রকম খোঁজ পাওয়া যায় না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজকে সুমিত রায় কিছুক্ষণ আগে, যেমনটি জানতে পারছি, সকাল 10টার কিছুটা সময় আগে 9:54 নাগাদ সুমিত রায় তিনি ভবানী ভবনে এসে পৌঁছায়। 10টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, 6টা পর্যন্ত এই শালবনী মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখনও সুমিত রায় সিআইডির যে দপ্তর রয়েছে ভবানী ভবনে, সেখানেই কিন্তু রয়েছে জিজ্ঞাসাবাদ শেষের পরেও। একেবারে সঙ্গে থাকো পার্থপ্রতিম। সকাল 9:54 আজকে পৌঁছেছেন সুমিত রায় এবং তারপর থেকে জিজ্ঞাসাবাদ যেটা জানা যাচ্ছে শেষ হয়েছে, তবে এখনো ভবানী ভবনেই রয়েছেন সুমিত রায়। শালবনী জমি দুর্নীতি মামলায় আজকে হাজিরা দিয়েছেন তিনি। শালবনী জমি দুর্নীতি মামলা এবং যে ঘটনায় ইতিমধ্যেই সুমিত রায়, তাকে প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনি এখনো ভবানী ভবনে রয়েছেন। কিন্তু এই শালবনীতে যে জমি দুর্নীতির অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে, যে কি হয়েছে, কি অভিযোগ আপনাদের সামনে তুলে ধরবো। শালবনী ও মেদিনীপুর ব্লকের প্রায় 300 একর সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। পুলিশ সূত্রে দাবি, তাকে জেরা করে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে এই জমি জালিয়াতি ও প্রতারণা মামলায় 6 জন গ্রেপ্তার করা হয় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। পুলিশ সূত্রে দাবি, যাকে জেরা করে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক
সুমিত রায়ের নাম। বিভিন্ন তথ্য থেকে জানা যায় সুজয় হাজরা ও সুমিত রায়ের মধ্যে কোটি টাকার উপর আর্থিক লেনদেন হয়েছে। আর যে যে অভিযোগ উঠেছে সুমিত রায়ের বিরুদ্ধে, সেই সমস্ত প্রশ্নের উত্তরই জিজ্ঞাসাবাদ করে তার থেকে জানার চেষ্টা করছেন সিআইডি আধিকারিকরা। মেদিনীপুর জেলার শালবনী ব্লকের সীতারামপুর এলাকায় আমার ঠিক পেছনে যে সমস্ত জমিগুলো রয়েছে, গ্রামবাসীদের দাবি যে এই সমস্ত জমি এককালে সরকারি জমি হিসাবে চিহ্নিত ছিল, আর এই সমস্ত জমি নথি স্বাক্ষর জাল করে প্রভাব খাটিয়ে তা বিভিন্ন নামে করে রায়ত্ব জায়গা হিসাবে সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই জমিগুলা সরকারি জমি টিএমসি জামানায় যত সব ডুপ্লিকেট দলিল বানিয়ে জাল দলিল বানিয়ে এলাকায় প্লট ভাগ করে কোটাদেরকে বেচে দেয়। এই বিষয়ে সুজয় হাজরা কেন, সুজয় হাজরার মতো বড় বড় নেতা আছে যাদের এখানে জমি আছে। এটা সরকারি জায়গা বলেই আমরা ভেবেছিলাম। ফরেস্টের বিট অফিসার তারা চারাও দিয়েছিল, চারা দিয়ে গাছ পিট কাটানা করেছিল, সে পয়সা দিয়েছে। জোর করে তো দখল হয়ে গেল। টিএমসির আমলে এখন পুরোটা এই যে পাচির এগুলো সব হয়ে যাচ্ছে, এগুলো সব সরকারি জায়গা। টিএমসি পার্টির নেতারা বেশি দখল দিচ্ছে, এখন দিয়েছে। এই যে এই আমাদের এই পাঁচিরটা 250-300 লোক যে ভাড়া করে এনে পুলিশ নিয়ে এসে আমরা জোর করে দখল করতে চাইছিল। আমরা জানতে পারি যে এই জায়গাটা সুজয় হাজরার নামে আছে, এই জায়গাটা ছেড়ে দিতে হবে। 9 ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত ভবানী ভবনে এখনো রয়েছেন সুমিত রায়। তবে যেটা জানা গিয়েছে, প্রায় 8 ঘন্টা ধরে তাকে আজকে জিজ্ঞাসাবাদ চলে। এই সুমিত রায়, যার খোঁজ করছিল পুলিশ, একাধিক মামলায় যার নাম জড়িয়েছে, সেটা সেবাশ্রয় দুর্নীতি থেকে শুরু করে আমফানের ত্রাণ দুর্নীতি, মাটি চুরির মতো অভিযোগের নাম জড়িয়েছে সুমিত রায়। আর অবশেষে আজকে শালবনী জমি দুর্নীতি মামলায় তিনি ভবানী ভবনে হাজিরা দিলেন। সুমিত রায় অন্তর্ধান রহস্যের অবসান হলো, তদন্তে কি উঠে আসে আমরা নজর রাখতে চাই। সুমিত রায়কে ধরে এই রাস্তা ক্যামাক স্ট্রিট পর্যন্ত যাবে। প্রতিক্রিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সুমিত রায় অন্তর্ধান রহস্যের জবনিকা পতন হলো। উনি হাজিরা দিয়েছেন। স্বাভাবিকভাবে যারা তদন্তকারী সংস্থা আছেন, এটা এখন আপ টু দেম। It's now between Sumit Rai and the investigating agencies. আমরা বাংলার মানুষ অপেক্ষা করব যে তদন্তে কি উঠে আসে, কতটা তদন্তকারী সংস্থা আমাদের জানাবেন, সেটা আমরা অপেক্ষা করব। দেখুন, সুমিত রায় যেহেতু ক্যামাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটা সুমিত রায়ের থ্রুতেই হতো, বা ধরুন কমিউনিকেশন, প্রপার ইনভেস্টিগেশন উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। সুমিত রায় অবশ্যই জ্যামিতিক নকশার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরও অনেক পয়েন্ট আছে, কিছু পয়েন্টের ডট কানেক্টেড। এখন সুমিত রায়ের সঙ্গে সেই ডটগুলো কানেক্ট করে আরও ওপরে কানেকশন হলে পুরো জ্যামিতিক নকশাটা বাংলার মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে। শালবনী জমি দুর্নীতি মামলায় প্রায় 9 ঘন্টা ভবানী ভবনে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। আর এই নিয়ে কুণাল ঘোষ এবং অধীর রঞ্জন চৌধুরীকে কি বলছেন শুনুন। এটা সম্পূর্ণ তাদের বিষয়, কনসার্ন ব্যক্তির বিষয়। এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি দলের মুখপাত্র, আমি অন্য কোনো ব্যক্তির মুখপাত্র নই, এবং যিনি রাজনৈতিক কোনো আমাদের পদাধিকারী নন, তাদের সেসব ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। তদন্তে আজকে যিনি গেছেন, আইনের যা প্রসেস, সুপ্রিম কোর্ট যা বলেছে, এগুলোর সঙ্গে তৃণমূল এবং এই রাজনীতির কোনো সম্পর্ক নেই, ফলে এ বিষয়ে কোনো কথা বলছি না। আমার কোর্টের করা তো অনেকবারই নাড়ানাড়ি হয়েছে, কারো কিছু হয়েছে বলে তো দেখছি না আমরা। ওই এক পার্থ আর 2-4টা জেল খেটেছে ছাড়া আর তো কারো কিছু দেখছি না। বাকি তো সব কে কোথায় বিভিন্ন দ্বীপে পালিয়ে ঠালিয়ে গেছে। তো তদন্তকারী সংস্থা যারা, তাদের উপরে সব কিছু নির্ভর করছে, সব কিছু নির্ভর করছে তদন্তকারী সংস্থার উপরে। কোর্ট, মহামান্য আদালত, সে মানুষ দেখে বিচার করে না, সে কাগজ দেখে, সাক্ষী দেখে, তথ্য দেখে, প্রমাণ দেখে বিচার করে। তা মহামান্য আদালতের কাছে যে ধরনের তথ্য, প্রমাণ, কাগজ জমা পড়বে, তার উপরেই বিচার হবে। নতুন সরকার কাউকে ছাড়বে না, পালিয়ে বাঁচা যাবে না, মন্তব্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। যারা এতদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল, যারা বলছিলেন যে আমরা দেখা দেব না, বিভিন্ন সময় বিভিন্ন রকম
অজুহাত খাড়া করছিলেন একের পর এক, তারা আজকে বুঝতে পারছেন যে তাদেরকে আসতেই হবে। নতুন সরকার কাউকে কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি দেবে না, আসতেই হবে, পালিয়ে বাঁচা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে খুলছে প্যান্ডোরার বাক্স। ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের লিলুয়ার ব্যবসায়ী। 1,25,00,000 টাকা তোলাবাজির অভিযোগ দায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। এই মুহূর্তে আমরা ভিআইপি রোডে ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে যে নির্মীয়মান বহুতল ছিল সেই বাড়ি ভাঙা এবং বাড়ি থেকে লোহা তোলার জন্য লিলুয়ার এক ব্যবসায়ী বরাত পান বাড়ির মালিকের থেকে। যেটা অভিযোগ যে বরাত পাওয়ার পর ওই ব্যবসায়ী যখন এই ভাঙার কাজ শুরু করেন এবং এখান থেকে লোহা তোলার কাজ যখন শুরু করেন তখনই দেবরাজের অ্যাসোসিয়েটরা এখানে চলে আসে। 1 কোটি টাকা না দিলে ওই ব্যবসায়ী কাজ করতে পারবেন না এমন হুমকি দেওয়া হয়। আরও মারাত্মক যেটা অভিযোগ যে এই 1 কোটি টাকার মধ্যে 25 লাখ টাকা প্রথমে ইনস্টলমেন্টে, পরে 25 লক্ষ টাকা আবার নেয় দেবরাজ চক্রবর্তী। কোন প্রপার্টিতে আপনি কাজ করতে গেলেন, তারপর কি? हम लोग वीआईपी रोड में हल्दीराम का बिल्डिंग 6 तला बिल्डिंग डोमिनेशन के लिए थे, उसमें लोहा था, उससे हम लोग हल्दीराम का एग्रीमेंट हुआ था। और ये बिल्डिंग है हज हाउस के पास, वीआईपी रोड के पास है। हम लोग का एग्रीमेंट हो गया हल्दीराम से, उस समय कोई कुछ नहीं बोला। उसके बाद हम लोग जब बड़ा क्रेन लेकर के अपना डिमोलेशन के लिए गए, जो बगल में जितने बिल्डिंग है किसी को कोई क्षति ना हो, हम लोग पूरे अच्छा से काम कर रहे थे। तब तक ले देवराज दा आए, 2-2.5 लड़का लेकर के काम बंद करा दीजिए। भाई काम क्यों बंद कराए? तो बात करने के बाद पता लगा कि भैया नहीं, हमको 1 कोटी चाहिए, 1 कोटी हमको चाहिए तो काम स्टार्ट होगा, नहीं तो काम बंद करो, भागो यहाँ से। ठीक है, सेटलमेंट करो और इंस्टॉलमेंट में हम पैसा देंगे। या हमारे पास पैसा तो है नहीं, हम तो एग्रीमेंट करके हल्दीराम को दे चुके हैं। तो हम लोग क्लियर किए कि ठीक है 1 कोटी देगा, किस्त वाइज में देगा। उसके बाद 2 बार में हम लोग 25-25 लाख रुपया दिए। कुछ दिन काम चला, काम चलने के बाद फिर वो लोग आए कि भैया अभी 3-4 महीना हो गया, अब आप लोग लेट कर रहे हैं पैसा देने में, अब 1 कोटी नहीं 1 कोटी 25 लाख लगेगा। तो हम लोग तो 50 लाख दे चुके थे। अब हम बोले कि लास्ट बोले कि भैया इतना मेरा सकान नहीं है। फिर 2-2.5 लड़का लेकर आए, काम मेरा बंद करा दिया। आज भी वहाँ मेरा लोहा कटा हुआ पड़ा है, वो लोग काम बंद करा दिया है। उसके बाद हम बागुईहाटी थाना में कुछ दिन पहले हम गए हैं, केस किए हैं। हम बोले कि ऑनलाइन मार देते हैं, तो बोले कि हम ऑनलाइन नहीं लेंगे पैसा। हम अपने दोस्त लोग को जो फील्ड वर्कर हैं बोले कि ऑनलाइन दे दो, तो बोले कि नहीं ऑनलाइन नहीं लेंगे। वो क्लब में कोई क्लब है उसमें, वहाँ पे बागुईहाटी में, वो क्लब के बगल में जा कर के अकेला में पैसा लिए हैं, कैश लिए हैं, अकेला में लिए हैं। আসি পরের খবরে। সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেও হঠাৎ বয়ান বদল। তৃণমূল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহারের ঘোষণা করেন অভিযোগকারিনী। সৌরভ বিশ্বাস আমার কমপ্লেনে অ্যারেস্ট হলো, কিন্তু বিশ্বাস করুন আজকে আমার যার সঙ্গে বাদ বিবাদ ছিল, বাপি মালাকার আমাদের গিল্ড সেক্রেটারি এবং শান্তনু দে, এই দুজনকে নিয়ে আমার ঝগড়া অশান্তি বাদ বিবাদ এদের দুজনের সঙ্গে ছিল। কিন্তু হঠাৎ করে সৌরভ বিশ্বাস এখানে কেন চলে এলো আমি বুঝতে পারলাম না। এবং কিছু মানুষের মিথ্যে প্ররোচনায় এবং মিথ্যে একটা এলিগেশনে লাগাতে বলেছিল আমাকে, যেখানে আমি ওদের কথায় নেচে এবং ওদের কথা শুনে আমি এসব কথাগুলো বলেছিলাম আমার কমপ্লেনে। এবং সেটা কমপ্লেনে আমি কিন্তু কখনোই বলিনি যে সৌরভ বিশ্বাস আমাকে শ্লীলতাহানি করেছে। এবং সৌরভ বিশ্বাস আমাকে কোনো জায়গায় ডেকে বা ফোনের মধ্যেও আমাকে শ্লীলতাহানি করেছে সেটা কখনো কিন্তু আমি কমপ্লেনে কিন্তু আমি লিখিনি। এবং যেই কমপ্লেনটা লেখা হয়েছে সেই হ্যান্ডরাইটিংটাও কিন্তু আমার না। এবং সেই হ্যান্ডরাইটিংয়ে যে সইটা হয়তো আমাকে দিয়ে জোরজবস্তি করিয়েছে, কিন্তু আমার
যেসব জবানবন্দিগুলো, সেটা কিন্তু সৌরভ বিশ্বাসকে নিয়ে না। সৌরভ বিশ্বাস আমার কোনো পার্সোনাল শত্রুই হয় না। সৌরভদা কিন্তু এসে কিন্তু আমাকে কখনো শ্লীলতাহানি করেনি। যেটা করেনি সেটা আমি কেন বলবো? আর আমি না ওনাকে চিনি, না উনি আমাকে চেনে। এই জবানবন্দিটা আমি নিউ আলিপুর থানাতেও দিইনি। তাই কাজেই উনি মানে আমি তো আমার জবানবন্দিটা দিইনি, তারপরেও কেন উনি অ্যারেস্ট হলো সেটা কিন্তু আমি বলতে পারবো না। কি তারা বলেছিল ভয় আউট ভরসা ইন, তাদের কথা শুনে আমি নিউ আলিপুর থানাতে গিয়ে আমি আমার নিজের জবানবন্দিটা দিলাম। দেওয়ার পরে আমি বুঝতে পারলাম না রাত্রি 9টার সময় কি করে সৌরভবাবু বা সৌরভ বিশ্বাস কি করে অ্যারেস্ট হয়ে গেল। কারণ আমার মূল বিষয়টা সৌরভ বিশ্বাসকে নিয়ে না, মূল বিষয়টা হচ্ছে আমার শান্তনু দে এবং বাপি মালাকারকে নিয়ে। আমি ওইখানে বলেছিলাম যে আমাকে বাড়িতে থ্রেট দিতে এসছিল, বুলি করতে এসছিল, ব্যাস এটুকুনি বলেছি। আমি আজকে 15টা বছরের উপরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। দাদাকে, সৌরভদাকে আমি অনেক বছর ধরে চিনি, কিন্তু আমরা সামনে কখনোই ওনার সঙ্গে মানে সামনাসামনি হইনি বা সামনাসামনি হয়ে কথা আমি বলিনি। তো আমি তো ওনার নামে কোনো বাজে কোনো এলিগেশন আমি আজও পর্যন্ত শুনিনি। তাহলে কেন ওনাকে অ্যারেস্ট করা হলো আমি ঠিক বলতে পারবো না। এই ব্যাপার নিয়ে প্রচণ্ড পরিমাণে দুঃখিত এবং আমি নিজের বিবেকের কাছে খুবই আমার খারাপ লেগেছে যে আজকে এই মানুষটা সৌরভ বিশ্বাস মানে আমার সবাই দেখালো যে আমার জবানবন্দির জন্য মানে আমাকে একটা দোষীদার করে দিয়ে আমার মিথ্যে জবানবন্দি মানে চালিয়ে উনি অ্যারেস্ট হয়েছে। মানে 42টা দিন উনি আমার জন্য জেল খাটলো। কিন্তু বিশ্বাস করুন এটা একেবারেই সত্যি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.